কৌশলের লড়াই, ডেপুটি স্পিকারকে শপথের অনুমতি দিয়ে কৌশলী অবস্থান নেন রাজ্যপাল। পাল্টা কৌশলী অবস্থানে শপথ পাঠ করালেন স্পিকারই, যাকে অসাংবিধানিক বলে দাবি করছেন রাজ্যপাল। চিঠি দিয়েছেন রাষ্ট্রপতিকে। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। অবশেষে কাটল শপথ জট। ভোটে জয়ের এক মাস পর বিধায়ক হিসেবে শপথ নিলেন তৃণমূলের দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা এবং রেয়াত। হাতে পাবোই 1.5 বছর, অনেক অফিসিয়াল চিঠি পত্র করতে হয়, সই করতে পারছি না, সার্টিফিকেটস, মানুষের পরিষেবাটাই না দিতে পারলাম, তো আগামীতে তারা কেন আমার কথা শুনবে? অবশ্যই বিশেষ দিন এবং এইভাবে। এবার লোকসভা ভোটের সঙ্গে উপনির্বাচন হয় রাজ্যের দুটি বিধানসভা আসনে, উত্তর 24 পরগনার বরানগর এবং মুর্শিদাবাদের ভগবানগোলায়। 4 জুন লোকসভা ভোটের সঙ্গেই ফল ঘোষণা হয় এই দুই বিধানসভা কেন্দ্রের। দুটি আসনেই জেতে তৃণমূল। বরানগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ভগবানগোলায় রেয়াত হোসেন সরকার। ভোটে জয়ের পর কেটে যায় অনেকগুলো দিন, কিন্তু বিধায়ক হিসেবে শপথ নিতে পারেননি তৃণমূলের দুই জয়ী প্রার্থী। শপথ নিয়ে তৈরি হয় নানা জটিলতা, রাজ্যপাল রাজ্য সংঘাত। রাজ্যপাল চেয়েছিলেন শপথ হবে রাজভবনে, কিন্তু রেয়াত ও সায়ন্তিকা তাতে রাজি হননি। এই অবস্থায় দফায় দফায় চিঠি, পাল্টা চিঠি, কিন্তু তাতে জট কাটেনি। দিনের পর দিন বিধানসভায় বিক্ষোভ দেখান সায়ন্তিকা এবং রেয়াত। এই জট কাটাতে বেনজির ভাবে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়। এই পরিস্থিতিতে কৌশলী অবস্থান নেন রাজ্যপাল। শুক্রবারের বিশেষ অধিবেশনের আগে বৃহস্পতিবারই রাজভবন থেকে জানিয়ে দেওয়া হয় বিধানসভাতেই শপথ নিতে পারবেন সায়ন্তিকারা, তবে শপথ বাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার। এরপর কৌশলের পাল্টা কৌশল। এদিন বিশেষ অধিবেশন শুরু হতেই রাজ্যপালের কথা মতো ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করানোর জন্য অনুরোধ জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, কিন্তু অধ্যক্ষকে এড়িয়ে শপথ বাক্য পাঠ করাতে রাজি হননি ডেপুটি স্পিকার। তিনি বলেন, স্পিকার এই অধিবেশন পরিচালনা করছেন, স্পিকার যেখানে উপস্থিত সেখানে আমি এই ধৃষ্টতা দেখাতে পারবো না, তাই আমি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর অনুরোধ করছি। এরপরেই তৃণমূলের দুই জয়ী প্রার্থীকে শপথ বাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল যেহেতু এটা বলেছেন, সেই জন্য স্পিকার সেই আইনটাকে অমান্য করেননি। ডেপুটি স্পিকার বলেছেন যে স্পিকারের উপস্থিতিতে ডেপুটি স্পিকার কখনো শপথ বাক্য পাঠ করাতে পারে না। এটা স্পিকারের কাছে একটা গুরুতর অসম্মানজনক ব্যাপার। স্পিকারকে তিনি বলেছেন যে আমি অসম্মান আপনাকে করতে পারবো না। সম্পূর্ণ বেআইনি শপথ, সংবিধান বহির্ভূত কাজ করেছেন অধ্যক্ষ। মাননীয় রাজ্যপাল মহোদয় একটু আগেই মহামান্য রাষ্ট্রপতিকে লিখেছেন। এটা ব্যবস্থা না হলে বিরোধী দলনেতা হিসেবে আমারও কিছু কাজ আছে, সেটা আমি করব। বিধানসভার বক্তব্য, বিধানসভার রুলস অ্যান্ড বিজনেসের 2 নম্বর চ্যাপ্টারের 5 নম্বর ধারা অনুসারে দুই জয়ী প্রার্থীকে শপথ বাক্য পাঠ করিয়েছেন স্পিকার। এই রুল অনুযায়ী স্পিকার যখন হাউসে থাকেন তখন ডেপুটি স্পিকার কোনো দায়িত্ব পালন করেন না। এত কিছুর পরেও চাপানুতোর, শপথের পরে আবার জট। কারণ রাজ্যপাল সিভি আনন্দ বোসের মতে এই শপথ অসাংবিধানিক। তার প্রশ্ন, ডেপুটি স্পিকারকে তিনি শপথের অনুমতি দেওয়ার পর কিভাবে স্পিকার শপথ বাক্য পাঠ করালেন? এ নিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে চিঠিও পাঠিয়েছেন। আমি রাষ্ট্রপতিজিকে এর আগেও জানিয়ে দিয়েছি, আমি খুশি হতাম যেটা উনি যদি আগেই করতেন। রাজ্যপালের কোনো কথার আমি উত্তর দেবো না। আমি যা করার আইনসঙ্গতভাবে করেছি, বিধানসভায় নথিভুক্ত হয়ে গেছে। রাজ্যপাল কোথায় ছুটবেন তার ব্যাপার। তাই রাজ্যপালের কোনো ক্ষমতা নেই একজন স্পিকারকে অপসারণ করার। ডেপুটি স্পিকারকে তিনি দায়িত্ব দিচ্ছেন। বিশেষ অধিবেশন চলছিল, উপাধ্যক্ষ তাঁর বক্তব্য সম্পূর্ণ আইনসম্মতভাবে পেশ করেছেন এবং তার উপর দাঁড়িয়ে মাননীয় অধ্যক্ষ শপথের ব্যবস্থা করেছেন। রাজ্যপাল, তাকে আমরা বারবার বলেছি, আমাদের সৌজন্যকে দুর্বলতা ভাববেন না। আজকে তার এই বিবৃতি হচ্ছে ব্যর্থতার আর্তনাদ। আটকে রাখতে গেছিলেন, দেরি করাতে গেছিলেন। ইদানিং নতুন দেখছি এগুলো, এসব বিজেপি জমানার রাজ্যপালরা এসে এইসব কাণ্ড কারখানা করছে। নিউজ 18 বাংলা। 10ই জুলাই উপনির্বাচন, রানাঘাট দক্ষিণ, বাগদা, রায়গঞ্জ এবং মানিকতলা। আমরা দেখেছি 21-এর পরে 24-এও ভরাডুবি বিজেপির। নিয়োগ দুর্নীতি থেকে সন্দেশখালী, পদ্ম শিবির একের পর এক অস্ত্রের শান দিয়েছে, কিন্তু ভোটে ফল মেলেনি। আর এবার সামনে উপনির্বাচন, 21-এ জয়ী 3 বিজেপি প্রার্থীর দল বদলের জেরে অকাল ভোট। তাই কি এবার উপনির্বাচনে বিজেপির টার্গেট দল বদলুরা? নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং কলকাতার মানিকতলা। আগামী 10ই জুলাই এই 4 বিধানসভা আসনে উপনির্বাচন।
এর মধ্যে প্রথম 3টি আসনেই 19-এর লোকসভা ভোট থেকে বিজেপির দাপট। এবার উপনির্বাচনেও ওই 3টি আসন ধরে রাখতে বিজেপি মরিয়া। রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ নিজেদের হাতে রেখে বিধানসভায় শক্তি বাড়িয়ে নিতে চাইছে গেরুয়া ব্রিগেড। এই 3 আসনেই দলবদলের জেরে ভোট, তাই কি এবার বিজেপির টার্গেট দলবদলুরা? রায়গঞ্জে শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনে এ প্রশ্ন অনেকেরই মনে। কৃষ্ণবাবু, আপনাকে হারতেই হবে, কারণ আপনি এর পরে তো কয়েক বছর জেলেই থাকবেন। আমি এখানে বলে যাচ্ছি, ভোট দিলে এই এমএলএ এর সঙ্গে দেখা করতে কি আর জেলে যেতে হবে? 2021-এর বিধানসভা ভোটে রায়গঞ্জ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হন কৃষ্ণ কল্যাণী। পরে তিনি তৃণমূলে যোগ দেন। এবার লোকসভা নির্বাচনে তাকে রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থী করে তৃণমূল। ফলে বিধায়ক পদে ইস্তফা দিতে হয় কল্যাণীকে। তিনি ইস্তফা দেওয়ায় এবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। 2021-এ রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হন মুকুটমণি অধিকারী। এবার ভোটের মুখে তিনি তৃণমূলে যোগ দেন। তাকে এবার রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করে তৃণমূল। ফলে মুকুটমণিও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তাই মুকুটমণির ছেড়ে যাওয়া বিধানসভা আসনে উপনির্বাচন। গত বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হন বিশ্বজিৎ দাস। পরে তিনি ফুল বদলে তৃণমূলে যোগ দেন। তাকে এবার বনগাঁ লোকসভা কেন্দ্রে প্রার্থী করে জোড়াফুল শিবির। বিধায়ক পদ থেকে ইস্তফা দেন বিশ্বজিৎ। তাই উপনির্বাচন বাগদা আসনেও। এই 3টি আসনেই 19 থেকে পদ্মের চাষ। রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ এই 3 বিধানসভা আসনে 19-এর ভোটে লিড পেয়েছিল বিজেপি। 21-এর বিধানসভা ভোটেও জেতে বিজেপি। এবার লোকসভা ভোটেও তৃণমূলকে টেক্কা দেয় বিজেপি। এবার উপনির্বাচনেও এই আসনগুলি ধরে রেখে বিধানসভায় শক্তি বাড়াতে মরিয়া পদ্ম শিবির। তাদের টার্গেট দলবদলুরা, যারা বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগ দেন। 21 সালের বিধানসভার প্রার্থী তালিকাটা একবার মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দুবাবু দেখাবেন যে কজন দলবদলু বিজেপির তালিকায় ছিল। বিজেপির তালিকায় তো দলবদলুর মালা। সবচেয়ে বড় কথা, আজকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের সবচেয়ে বড় কারণ হচ্ছে দলবদলুরা। 29টা আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস শরীরী ভাষা এবং শব্দচয়ন থেকে মনে হচ্ছে যেন 329টি আসনে তারা জয়লাভ করেছে। শিক্ষাক্ষেত্রকে খোলা বাজার এবং সর্বোপরি একটা আতঙ্কের আবহ তৈরি হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। তার বিরুদ্ধেই আমরা প্রচার করছি এবং মানুষকে বলছে যে তৃণমূলের বিসর্জন ছাড়া পশ্চিমবঙ্গের মুক্তির অন্য কোনো পথ নেই। নিউজ 18 বাংলা। অভিমানী দিলীপ নিজের মতো করে কর্মীদের সঙ্গে যোগাযোগ। আপাতত দলের কোনো পদে নেই দিলীপ ঘোষ, তবে দল দায়িত্ব দিলে তিনি সেই দায়িত্ব পালন করবেন, এমনটাই মন্তব্য করছেন দিলীপ ঘোষ। অভিমান থাকলে তো আমি তো বাড়িতে বসে থাকতাম। আমি তো সবচেয়ে বেশি অ্যাক্টিভ আছি, সমস্ত কর্মীদের সঙ্গে দেখা করছি, যেখানে হেরেছি, যেখানে জিতেছি, এত বড় একটা সংগ্রাম লড়লাম, তো তাদের সঙ্গে কথা বলা, তাদের কথা শোনা, এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে। আমি প্রতিবার করি, এবারেও করছি। পার্টির মধ্যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন পুরো হয়ে যাক, তখন চিন্তাভাবনা হবে কি হবে, তখন যারা নতুন দায়িত্বে আসবেন তারা ভাববেন সবাইকে নিয়ে। পার্টি আমাকে বড় বড় দায়িত্ব ছিল, পালন করেছি। তারপরে এমপি ছিলাম, এখন আমার উপরে কোনো দায়িত্ব নেই, আমি এমপিও নাই। তো পার্টি আমাকে কিভাবে কাজে লাগাবে সেটা উপর নেতৃত্ব ঠিক করবেন। বনগাঁর বিজেপির সভাপতি দেবদাস মণ্ডলকে এবার কেন্দ্রীয় নিরাপত্তা, অর্থাৎ নিরাপদ এখন দেবদাস মণ্ডলকে কেন্দ্রীয় নিরাপত্তা পেতে মার খেতে বলেছিলেন সুকান্ত মজুমদার। 30শে জুন কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদের। চলুন করলে হবে, ক্যালেন্ডার খান একটু, তবে না বলবো যে সিকিউরিটি দরকার আছে। ক্যালেন্ডার না খেলে কি সিকিউরিটি বুঝবে কি করে সিকিউরিটি দরকার আছে। মার না খেয়েও দেবদাসকে নিরাপত্তায় কটাক্ষ তৃণমূলের। রাজ্যে বিজেপি জানে আমার একাধিকবার থ্রেড আছে, আমার উপরে কতবার অ্যাটাক হয়েছে। ইলেকশনের সময় বাগদা হসপিটালেও আমার উপরে অ্যাটাক হয়েছে, আপনারা জানেন, এবং কমপ্লেনও করেছি। সেন্ট্রাল গভর্নমেন্টে ভেবেছেন নিশ্চয়ই তাদের কাছে সেই আইবি রিপোর্ট আছে, যার জন্য আমাকে দিয়েছে। যে মানুষটি একাধিক খুনের কেসের আসামি, কেস চলছে, বিচারাধীন অবস্থায় রয়েছে মার্ডার কেসে, তাকে বিজেপি সরকার সিকিউরিটি দিচ্ছে, থেকে প্রমাণ হয় সাধারণ মানুষের জন্য নয়, এই রকম ধরনের যারা উচ্ছৃঙ্খল দোদণ্ড প্রতাপ মানুষ, তাদের জন্যই
বিজেপি দলটা এখন কাজ করছে। নো ভোট টু সুভাষ, এই স্লোগানে ভোটে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় দলের রোষের মুখে